2022 হবে অবকাঠামো উন্নয়নের মাইল ফলক অর্জনের বছর। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 13 বছরের শাসন আমলে দুর্বার গতিতে উন্নয়ন হলেও থেমে নেই ষড়যন্ত্র। ঢাকায় মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনে ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসেছে এক্সেলেটরও। চট্টগ্রামে প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পে নকশা জটিলতার শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। 2022 সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের মাইল ফলক অর্জনের বছর। বর্তমান সরকারের 3 বছর পূর্তিতে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান 13 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন দেশ বিদেশ থেকে চলছে নানা ষড়যন্ত্র। অতীতের মতো ভবিষ্যতেও জনগণ আওয়ামী লীগের সঙ্গেই থাকবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2018 নির্বাচনে জয়ী হয়ে টানা 3 মেয়াদে দেশের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ বর্তমান সরকারের 3 বছর পূর্ণ করল। বর্ষপূর্তির সন্ধ্যায় তাই রীতি অনুযায়ী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। শুরুতেই তিনি করোনা মহামারীর প্রসঙ্গ টেনে অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানান দেশবাসীকে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে, আমাদের এখনই সাবধান হতে হবে। গেল 13 বছরে নির্বাচনকালীন ওয়াদা পূরণে সরকার সর্বাত্মকভাবে কাজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলোর সুফল পেতে শুরু করবেন দেশের মানুষ। জানান 2023-এ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে রূপপুরের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। 2022 সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইল ফলক বছর। জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। কৃষি, শিক্ষা, দারিদ্র্য বিমোচন সহ দেশের উত্তরণের সূচকগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছে। তিনি জানান, শতভাগ বিদ্যুৎ প্রাপ্তি সহ 13 বছরে দেশ কতটা এগিয়েছে বিভিন্ন খাতে তা মূল্যায়নের ভার জনগণের। জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব। গত 13 বছরে আমরা আপনাদের জন্য কি করেছি তা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, যে সব ওয়াদা দিয়েছিলাম আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। দেশবাসীর সমর্থন আর সহায়তায় আওয়ামী লীগের টানা শাসনামলে যখন উন্নয়নের দুর্বার গতিতে বাংলাদেশ, তখনও ষড়যন্ত্র করে যাচ্ছে কুচক্রী মহল। উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান সরকার প্রধানের। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না। আমরা জনগণের ক্ষমতা বিশ্বাস করি, তাই জনগণের সঙ্গেই আমাদের অবস্থান। সমৃদ্ধ কল্যাণকামী দেশ গড়তে আগামীতেও জনগণ আওয়ামী লীগের ওপরই আস্থা রাখবে বলেও আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা একটি কল্যাণকামী, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। অতীতে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনের ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসানো হয়েছে চলন্ত সিঁড়িও, তৈরি হয়েছে লিফটের জায়গা। এছাড়া কাজীপাড়া ও শেওড়াপাড়া বাদ দিলে প্রতিটি স্টেশনেই তৈরি হচ্ছে ওঠানামার জায়গা। উত্তরা থেকে আগারগাঁও সবগুলো স্টেশনের মূল অবকাঠামো নির্মাণ শেষে চলছে ছাদ ও স্টেশনের ভেতরের কাজ। মেট্রো রেলের স্বপ্নটা এখন হাতের মুঠোয়। উত্তরার দিয়াবাড়ির 1 নম্বর স্টেশনের সিঁড়ি এমনই প্রস্তুত এসকেলেটর, ওপাশে লিফট তৈরি। প্রথম 9টি স্টেশনের 7টি স্টেশনেরই এখন ওঠানামার সিঁড়ি প্রস্তুত প্রায়।
এরই মধ্যে উত্তরার প্রথম 3টি স্টেশনের দুপাশেই তৈরি হয়ে গেছে সিঁড়ি। প্রথম স্টেশনে বসেছে স্কেলেটর বা চলন্ত সিঁড়িও। এছাড়া পল্লবী, মিরপুর 11, 10, আগারগাঁও প্রতিটি স্টেশনেই সিঁড়ি প্রস্তুত। এক্সিট এন্ট্রিটের কাজগুলো আমরা শুরু করেছে এবং যেখানে যেখানে কাজ শেষ হয়ে যাচ্ছে উপর থেকে যেখানে ধরেন যে এসকেলেটরে হয়তো 3টা ধাপে বা 4টা ধাপে উঠতে হবে, উপরের ধাপগুলোতে কিন্তু আমরা এসকেলেটর বসানোরও কাজ শুরু করে দিয়েছে এবং এসকেলেটর বসেও গিয়েছে। ডিসেম্বর থেকে প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 90%-এর বেশি, আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি 73.08 ভাগ, সার্বিক অগ্রগতি 74.04%। এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে স্টেশনের ভেতরের কাজের অংশ। পরিপূর্ণভাবে সব শেষ করে আরেকটা কাজ করব এরকম পদ্ধতিতে আমরা অগ্রসর হচ্ছি না। আমরা অগ্রসর হচ্ছি যেখানে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে তার পরবর্তীতে যেই কাজটা শুরু হবে সেখানে যেন সেই কাজটা শুরু হয়ে যায়। অন্য একটা স্টেজে অন্য কাজটা থাকলে সেইভাবে সেই কাজটাও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর স্বপ্নের মেট্রো রেল চলবে মতিঝিল পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত ফ্লাইওভারের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে চট্টগ্রামের প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্প। মূল সড়কের ওপর 4টি ফ্লাইওভার এবং একটি এলিভেটেড এক্সপ্রেস অবস্থান হওয়ায় মেট্রো রেলের ডিজাইন তৈরিতে জটিলতা ও জায়গার অভাবে স্টেশন করার ক্ষেত্রেও বেকায়দায় পড়ার আশঙ্কা নগর বিশেষজ্ঞদের। এক্ষেত্রে মিরসরাই ইকোনমিক জোন থেকেই এই মেট্রো রেলের যাত্রা শুরু করে নগরী এবং শহরতলিকে যুক্ত করার মত তাদের। শাখাউত্তিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে গত 1 দশকে তৈরি হয়েছে 4টি ফ্লাইওভার আর 5 বছরের বেশি সময় ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজাইনে একাধিকবার পরিবর্তন এনেও কাজ শেষ করা যায়নি। যানজট এড়াতে এসব ফ্লাইওভার তৈরি করা হলো পরিকল্পিতভাবে না হওয়ায় যানজট এখন নগরীর প্রতিদিনের যন্ত্রণা। নগর পরিকল্পনাবিদ কিংবা বিশেষজ্ঞদের মতামত ছাড়াই এসব ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেস হয় মূল সড়ককে বাদ দিয়েই ডিজাইন করতে হবে প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম মেট্রো রেল স্থাপন নিয়ে আগ্রহ প্রকাশ করায় বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। আগে দেখতে হবে যে কিভাবে করলে, কোন দিক দিয়ে রুট নির্ধারণ করলে এটা সবচাইতে ব্যবহারযোগ্য, কম ব্যয় সাপেক্ষ। দ্রুত তার অ্যালাইনমেন্টটা ঠিক করে তার সাথে সাংঘর্ষিকতাকে এড়ানোর জন্য যদি কোথাও রিভিশন করতে হয় সেই রিভিশনটা আমাদেরকে করতে হবে। ফ্লাইওভারের কারণে স্থান সংকুচিত হয়ে পড়ায় মেট্রো রেলের প্রস্তাবিত রুট পুনরায় বিবেচনার কথা বলছেন নগর বিশেষজ্ঞরা। বৃহৎ পরিসরে যেমন স্টেশন নির্মাণ করা কঠিন হয়ে পড়বে, তেমনি ফ্লাইওভারের কারণে মূল সড়ক এড়িয়েই মেট্রো রেলকে চলতে হবে। বিশেষজ্ঞদের মতে মিরেশ্বরে গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরী হয়ে সাগর ঘেঁষে চট্টগ্রাম বিমানবন্দর পার্শ্ববর্তী কর্ণফুলী টানেলের একটি অংশ বিমানবন্দর থেকে রেল স্টেশন হয়ে জেলার হাটহাজারী ও কালুরঘাট ব্রিজকে অপর অংশের সাথে সংযুক্ত করার কোনো বিকল্প দেখছেন না। এতে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলা যাতায়াতকারীরাও এর সুবিধা ভোগ করতে পারবেন। ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথেই মেট্রো রেলটাকে ইন্টিগ্রেটেড সিস্টেম হিসাবে এটা প্রথম থেকে মাথায় রেখে যদি ডিজাইন করা হতো এবং বাস্তবায়ন করা হতো তাহলে একই সাথে আমরা দুটো জিনিসই পেয়ে যেতাম। বঙ্গবন্ধু শিল্পনগরী থেকে আমাদের পোর্টে আসতে হবে, এটা মেট্রো রেল হলে তাইলে আমাদের গতিশীলতা বাড়বে, ব্যবসা বাণিজ্য প্রসার হবে। নগরীতে প্রায় 1100 কিলোমিটার পাকা সড়কে 3 লাখের বেশি যান্ত্রিক যানবাহন এবং 1 লাখ রিকশার চলাচল রয়েছে। অপরিকল্পিত ফ্লাইওভারের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে মেট্রো রেলের সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। এক্ষেত্রে নগর বিশেষজ্ঞরা বলছেন যথাযথ রুট বাছাই এবং নগরীর সৌন্দর্য অটুট রেখেই ডিজাইন করা গেলে তবে মেট্রো রেল পুরোপুরি কার্যকর হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি টানেলের মধ্য দিয়ে ক্ষমতায় আসার আলো দেখছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান রেলওয়ে ময়দানে বাণিজ্য মেলার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও জানান, বিএনপি মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করেছিল, এখন জনগণ তাদের চায় না। বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে, অস্ত্রের উপর ভর করে, লাশের উপর পাড়া দিয়ে জিয়া রহমান ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতায় টিকেছিল লাশের উপর পাড়া দিয়ে। বেগম খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিলেন। এই টানেলের
ভিতরে আলো দেখছেন, তারা বেশ কয়েক বছর ধরেই আলো দেখছেন। তা আলো দেখানো, আমি আশা করব যে তারা টানেল থেকে বেরোতে পারবে। চলাচল অনুপযোগী সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ আর বর্জ্য ব্যবস্থাপনায় নাকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ৬৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। নতুন এই সিটিতে গত কয়েক বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া, আছে মশার উপদ্রব। নাগরিকদের গত কয়েক বছর কেটেছে শুধু উন্নয়নের আশ্বাসে। জনপ্রতিনিধিরা বলছেন, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন এই ওয়ার্ডের উন্নয়নে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে উল্টো চিত্রও আছে। নানামুখী অবকাঠামোগত উন্নয়নে বদলে গেছে ৭০ নম্বর ওয়ার্ডবাসীদের জীবনমান। আদিত্য ধরে ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। যেখানে সাধারণ মানুষের চলাচল করার কথা, সেই পথ আটকে আছে বালু তোলার পাইপ দিয়ে। এই সড়কে লাগানো হয়েছে বাতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ৬৯ নং ওয়ার্ডের সড়ক নিয়ে দুর্ভোগটা দীর্ঘদিনের। সিটি কর্পোরেশন হওয়ার পরও পরিকল্পিত সড়ক নেই ডেমরার এই ওয়ার্ডে। ডেমরা রাজাখালী যাওয়ার প্রধান এই সড়কে গাড়ি চলাচল করলেও অলিগলিতে পা হেঁটে যাওয়ার উপায় নেই। গত কয়েক বছর আগে এলাকার ড্রেনেজ ব্যবস্থার নানা উন্নয়ন কাজ হাতে নিলেও সিটি কর্পোরেশন হওয়ার পর সেখানে নতুন করে লাগেনি উন্নয়নের ছোঁয়া। কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই পাইনি। রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই। এটা কিসের সিটি কর্পোরেশন? বর্ষাকাল আসলে রাস্তা দিয়ে চলাচল করতে পারি নাই। পুল গাছে প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু রাস্তার তো কোনো কিছু হইতেছে না। সড়কের এই বেহাল দশার পাশাপাশি এই এলাকার মানুষ সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ষায় হাঁটু পানি আর মশার উপদ্রব, এই নিয়ে এই এলাকার মানুষের বসবাস। গাছের পানি জমা থাকে, প্রচুর ডেঙ্গু মশা থাকে। বৃষ্টির মৌসুমে অনেক পানি হয়ে যায়, হাঁটু পানি হয়ে যায়। এখানে প্রচুর পরিমাণ নোংরা পানি জমা থাকে একটু বৃষ্টি হলে। তবে পাশের আরেক ৭০ নং ওয়ার্ডের আমূলে বেড়েছে নাগরিক সুবিধা, তৈরি হয়েছে নতুন নতুন সড়ক। হাঁটা চলায় অনেক সমস্যা ছিল, বুঝছেন, এই অনুযায়ী এখন ভালোই হয়েছে। সব দিক দিয়ে মনে করেন উন্নত আল্লাহ দিলে। যদিও কাউন্সিলররা বলছেন, নাগরিক দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে আধুনিক শহর গড়ার পরিকল্পনা, যার সুফল পেতে সময় লাগবে আরও কয়েক বছর। আমরা তো ইউনিয়ন পর্যায়ে ছিলাম, আমাদের অবকাঠামোগতভাবে আমরা আগে দুর্বল ছিল, রাস্তাঘাট কিছু ছিল না। কিন্তু যেহেতু মানুষ চলাচল করে এবং রাস্তা সেখান থেকে হবে, পরিকল্পনার মধ্যে আছে আমাদের। আমি অলরেডি 3টা রাস্তার কাজ করতেছি, এটি চলমান। একটা শেষ হয়েছে, আরও 2টা রাস্তা চলমান আছে। এগুলো শেষ হয়ে গেলে আমার জনগণের মনে হয় খুব বেশি চাহিদা থাকবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডে 100 কোটি টাকা ব্যয়ে সড়ক বাতি বসানোর কাজ শেষ হয়েছে, যার সুফল ভোগ করছেন সাধারণ মানুষ। গ্রামের মেঠোপথের কোনো দৃশ্য নয়, এটি সদ্য যুক্ত হওয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৯ নং ওয়ার্ডের একটি সড়ক, যেখানে এই সড়কে রয়েছে মাথার উপর সড়ক বাতি, কিন্তু চলাচল উপযোগী কোনো সড়ক নেই। গত কয়েক বছর শুধুমাত্র পরিকল্পনাতেই আটকে আছে এই এলাকার নানা উন্নয়ন কার্যক্রম। সাধারণ মানুষ বলছেন, সিটি কর্পোরেশনের অন্যান্য সুযোগ সুবিধা না হোক, অন্তত প্রধান সড়কগুলো দ্রুত সংস্কার করে দেওয়া হোক। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুরের উচ্চশিক্ষার বড় দুটি প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে দেখা দিয়েছে তীব্র আবাসন সংকট। দুই প্রতিষ্ঠান মিলে প্রায় 40,000 শিক্ষার্থীর বিপরীতে 1800 ছেলেমেয়ে আবাসন সুবিধা পাচ্ছেন। বাকিদের মোটা টাকা খরচ করে থাকতে হচ্ছে মেসবাড়িতে, যার প্রভাব পড়ছে পরিবারের উপরও। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। প্রায় 8,500 শিক্ষার্থীর পড়াশোনা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানকার 3টি হলের 2টিতে ছেলে ও একটিতে মেয়েদের নামে সিট বরাদ্দ 747টি। এই প্রতিষ্ঠানের প্রায় 100% শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলা থেকে এসে পড়াশোনা করে। আবাসিক হলে জায়গা না পেয়ে তাদের বিকল্প হিসেবে আত্মীয় স্বজনের বাড়িতে পেইং গেস্ট হিসেবে নয়তো চড়া ভাড়ায় মেস বাড়িতে থাকতে হচ্ছে, যার প্রভাব পড়ছে পরিবারের ওপর। মেস ভাড়া দিতে হচ্ছে, কারেন্ট বিল দিতে হচ্ছে, খালা বিল দিতে হচ্ছে, এইগুলো ফেজ আমরা করতেছি। এগুলো আমাদের জন্য আসলেই মোটে কাম্য ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়ে এখানে বাইরে থাকতেছি। হোস্টেলে সিট না পাওয়ার কারণেই কিন্তু সবাই মেসে যাচ্ছে, এই কারণে মেস মালিকের কিন্তু ডিমান্ডটা অনেক বেড়ে যাচ্ছে। মেসের যে এক্সট্রা টাকাটা ব্যবহার বহন করে থাকি, সেটা আমাদের অনেক ক্ষেত্রে লাঘব হবে। অনেকে রুমে আসে তো বিভিন্ন ধরনের জিনিস হারায়,
ফোন থেকে শুরু করে বিভিন্ন মেয়েদের তো অনেক জিনিসই থাকে রুমের মধ্যে। 1000 সিটের 10 তলা বিশিষ্ট অত্যাধুনিক একটি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ বন্ধ 2 বছরের বেশি সময় ধরে, কিন্তু জায়গা সংকটের কারণে নতুন আবাসন ব্যবস্থা গড়ে তোলা যাচ্ছে না বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে এবং নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে এই কাজটি বাধাপ্রাপ্ত হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে আরও কিছু জায়গা দিতেন তাহলে আমরা হয়তো ওনার সুদৃষ্টি নিয়ে আমরা আরও কিছু আবাসন নতুন করে তৈরি করার পরিকল্পনা করতে পারতাম। তবে 30,000-এর বেশি ছাত্রছাত্রী নিয়ে প্রকট আবাসন সংকটে ভুগছে প্রাচীনতম কারমাইকেল কলেজ। এখানে 9টি হলের 2টি খালি, হস্তান্তর জটিলতায় 2টি পরিত্যক্ত আর 5টি হলে থাকছেন 964 জন। পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা নেই, সেক্ষেত্রে অনেক ছাত্রী হয়তো মেসে কিংবা কোথাও বাসা ভাড়া নিয়ে কিংবা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে থেকেও লেখাপড়া করছে। যে অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে সেই অনুপাতে আমাদের আবাসন ব্যবস্থা বাড়েনি। 2টি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নগরীর কলেজপাড়া, সর্দারপাড়া, লালবাগ, চকবাজার, ঘাঘটপাড়া, বাবুপাড়া এবং দর্শনা এলাকায় গড়ে উঠেছে শত শত মেসবাড়ি, যেখানে 800 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ভাড়া নিয়েও নানা সংকটের সঙ্গে বসবাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নীলফামারীতে গত 2 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে হাড় কাঁপানো শীতের পর তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে সৈয়দপুর টার্মিনাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির হোসেন বাদল। জেনিফার, আপনি দেখছেন যে এটি হলো নীলফামারীর সৈয়দপুর শহরের অন্যতম ব্যস্ততম একটি সড়ক, টার্মিনাল এলাকা, সৈয়দপুর রংপুর মহাসড়ক একটি। এই মহাসড়ক দিয়ে যে এখন যে গাড়ি ঘোড়া যানবাহনগুলি চলাচল করছে তার সবগুলি অধিকাংশই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। যদিও গত 2 দিন থেকে আজকের কুয়াশার পরিমাণ অনেকটাই কম এবং শীতের তীব্রতাও সামান্য কিছুটা হলেও কম। আজকের এই মুহূর্তে নীলফামারীতে শীতের তাপমাত্রা হচ্ছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। এর গত 2-3 দিন ধরে যে পরিমাণ ঘন কুয়াশা আর শীতের তীব্রতা ছিল তাতে নীলফামারী অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা একেবারেই বিপর্যস্ত ছিল। গত 3 দিন ধরে এই নীলফামারী অঞ্চলে সর্বনিম্ন শীতের তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে তা একটু বেড়ে হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। তারপরেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। আমি এই টার্মিনাল এলাকায় এখন সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় আছি। আপনারা দেখছেন যে এখানে যারা দিনমজুর, যারা খেটে খায়, প্রতিদিন দিন আনে দিন খায়, তারা এখানে জটলা করে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বলে দেখেছি, তারা জানাচ্ছে যে গত 3 দিন ধরে এত প্রচণ্ড শীত ছিল যে তাদের পক্ষে এই সকালে কাজ করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবং আজও যদিও শীতের একটু তীব্রতা কম আছে, তারপরেও তারা বলছে যে এই কয়েকদিনের শীতে নীলফামারী অঞ্চলে নিম্ন আয়ের মানুষেরা কাজ সকালে উঠে তারা যে বের হয়ে কাজ করবে সেটি তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ ঘন কুয়াশার কারণে তারা যে বাড়ির থেকে বের হবে বা শীতের কারণে তারা যে বাড়ির থেকে বেরোবে, দেখা যাচ্ছে যে অর্ধেক বেলায় এই শীতের প্রস্তুতি নিতেই চলে যাচ্ছে। তারপরে এখানে যারা একেবারে ছিন্নমূল যারা আছে তারা আরও কষ্টের মধ্যে আছে। আমরা দেখেছি যে ছিন্নমূলের অনেকেই স্টেশনে, প্ল্যাটফর্মে অথবা এইসব টার্মিনাল এলাকার কোনো খালি জায়গায় দোকানের সামনে তারা আশ্রয় নিয়েছে। শীতের এত বেশি শীতে তারা কাতর যে শীত বস্ত্রের অভাবও তারা প্রচণ্ডভাবে অনুভব করছে। আমরা এখানে কৃষি অফিসারের সাথে কথা বলে জেনেছি যে যদি এই কুয়াশার প্রচণ্ডতা আরও কয়েকদিন অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে বীজতলাগুলো আছে, বিশেষ করে ধানের বীজ এবং
আলুর বীজ, এগুলো নষ্ট হবার সম্ভাবনাও রয়েছে যদি এই কুয়াশার প্রচণ্ডতা আরও কয়েকদিন অব্যাহত থাকে। তাছাড়া আমি সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিমের সাথে কথা বলে জেনেছি যে তিনি বললেন যে একটু শীতের প্রচণ্ডতা বা একটু তাপমাত্রা কমলেও শীতের প্রচণ্ডতা কিন্তু এখনও নীলফামারী অঞ্চলে কমেনি। তিনি বলছেন যে আরও 2-3 দিন পরে যে শীতের তীব্রতা বা যে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছিল সেটি আবারও 2-3 দিন পরে আবারও শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে এই নীলফামারীর উপর দিয়ে। তো তাছাড়া এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীত নিয়ে সর্বশেষ। জেনিফার। নীলফামারী থেকে শৈত্যপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। পরিশোধনাগারে নদীর পানি বিশুদ্ধ করার সক্ষমতা বাড়ায় চট্টগ্রাম নগরীতে সব ডিপ টিউবওয়েল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। জুনের মধ্যে উদ্যোগটি বাস্তবায়নের কথা জানায় সংস্থাটি। এতে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ার পাশাপাশি পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মত পরিবেশবিদদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 60 লাখ নাগরিকের মহানগরী চট্টগ্রামে একসময় পানির মোট চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ আসত শোধনাগার থেকে। ওই সময় পানির সরবরাহের নির্ভরতা ছিল গভীর নলকূপের উপর বেশি। তবে সাধারণ গ্রাহকদের গভীর নলকূপ স্থাপন থেকে দূরে রাখতে লাইসেন্স ফি বাড়িয়ে দেয় ওয়াসা। তাতেও বন্ধ হয়নি গভীর নলকূপ স্থাপন। ওয়াসা এবং সাধারণ গ্রাহক মিলে ব্যাপক হারে গভীর নলকূপ স্থাপন করায় একসময় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বিভিন্ন এলাকায় পানির স্তর দ্রুত নামার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে জীববৈচিত্র্যে। আর এ ধরনের সংকট কাটিয়ে উঠতে দীর্ঘদিন ধরে ডিপ টিউবওয়েল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিল চট্টগ্রাম ওয়াসা। কিন্তু পানির বিকল্প উৎস তৈরি না হওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে কয়েকটি বড় প্রকল্প কার্যকর হওয়ায় এবার সেদিকে এগুচ্ছে চট্টগ্রাম ওয়াসা। আমাদের যে টিউবওয়েল ছিল 96টা, সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলছি। এখন আমাদের মাত্র 40টা টিউবওয়েল আছে, 56টা টিউবওয়েল আমরা অলরেডি বন্ধ করেছি। এই ক্ষেত্রে পরিশোধনাগারে নদীর পানি বিশুদ্ধ করার মধ্য দিয়ে গ্রাহক পর্যায়ে অন্তত 95 ভাগ পানি সরবরাহ করা সম্ভব বলে জানান প্রধান প্রকৌশলী। 4টা প্রকল্প থেকে আমাদের এখন 46 কোটি লিটার আসছে। আর আমাদের 2023 সালের মধ্যে আমরা কর্ণফুলী নদীর অপর পারে যে আমরা ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেটা 2023 সালের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধ হলে তা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক হবে বলে মত পরিবেশবিদদের। এই পানিটা উঠানো বন্ধ করি, তাহলে রিসার্চ আস্তে আস্তে এটা পুনর্ভরণ হবে। দেখা যাবে যে ওই 50 ফিট 100 ফিট নিচে পানি পাওয়া যাচ্ছে, এখন যেটা পাওয়া যায় না। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার 96টি ডিপ টিউবওয়েলের মধ্যে 66টি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি 30টিও রেশনিং করে উৎপাদন চালানো হচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরে হঠাৎই চালের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। এ অবস্থার জন্য মিলারদের কারসাজিকে দুষছেন পাইকাররা। তবে মিল্ক মালিকদের দাবি অতিরিক্ত চাল মজুদ নেই তাদের কাছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। হঠাৎ চালের দাম বেড়ে গেছে দিনাজপুরে। কোনো কারণ ছাড়াই প্রতি কেজির দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। এতে 50 কেজি চালের বস্তা বাড়তি 150 থেকে 200 টাকায় কিনতে হচ্ছে। এতে বিপাকে সাধারণ মানুষ। আমরা গরিব মানুষ, চালকে হলে কি দাম বেশি হলে কেমন আমরা কিনবো? প্রতি কেজি 5 টাকা করে বেশি দেই বা 6 টাকা করে বেশি দেই, তা আমাদের সংসার চালানো তো কঠিন। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, মিলারদের কাছে পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও বেশি দাম নিচ্ছে। মিলাররা বেশি রেটে মাল ছাড়তেছে। আমাদের মতো সাধারণ যেগুলো দোকানদার আছে, এগুলা এই খুচরা মাল নিয়ে আসে, মানে অল্প অল্প করে বিক্রি করে লাভ করা খুব কঠিন হয়ে গেছে। মিলারদের কাছে প্রচুর ধান থাকা সত্ত্বেও তারা বাজারে কম দামে চাল দিচ্ছে না। তবে মিল মালিকদের দাবি অতিরিক্ত কোনো চালের মজুদ নেই তাদের কাছে। বর্তমানে মজুদগুলো চলে যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রামগঞ্জে, যারা হয়তো একটি গুদাম করে হয়তো ধান মজুদ করছেন, তাদের কাছে বেশি মজুদ আছে বলে মনে হয়। এ অবস্থায় জেলার খাদ্য বিভাগ অবৈধভাবে চাল মজুতকারীদের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কেউ যদি অতিরিক্ত মজুদ করে কোনো জায়গায়, নামে বেনামে কেউ যদি মজুদ করে, আমাদের কাছে নির্দেশনা এসছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের ইন্টেলিজেন্স বিভিন্ন রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে
বিভিন্ন গোপনে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যদি এরকম কাউকে পাই তাকে কিন্তু আমরা আইন আওতায় নিয়ে আসবো। জেলার 2,60,000 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। মুন্সিগঞ্জের রামপাল কলেজে হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব। দূর দূরান্তের মানুষ ছুটে আসে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা পুলির আয়োজনে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের রামপাল মহাবিদ্যালয় মাঠে পিঠা উৎসব ঘিরে এমন উচ্ছ্বাস, নানা অঞ্চলের সহপাঠীদের মিলন মেলায় পরিণত হয় পুরো কলেজ ক্যাম্পাস। পৌষের সন্ধ্যায় কনকনে শীতে গরম গরম ভাপা, চিতই, পাটিসাপটা সহ নানা রকম পিঠার স্বাদ নিতে এমন ভিড়। বিক্রমপুরের পিঠার ঐতিহ্য ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। মুন্সিগঞ্জের পিঠা উৎসবকে, পিঠার যে এটা মজা, পিঠার যে একটা আদি যে স্বাদ, পিঠার যে একটা প্রবণতা আছে, এটাকে আমরা ইমপ্রেস করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমাদের প্রোগ্রাম। আমরা চাই যে উৎসবগুলোর মাধ্যমে বন্ধুরা সবাই একত্রিত হবে এবং ভবিষ্যতে দেশ গড়ায়, মাদক মুক্ত সমাজ গড়ায় আমাদের বন্ধুরা সবাই কাজ করবে। শুক্রবার সন্ধ্যার এই পিঠা উৎসবে গ্রাম বাংলার জনপ্রিয় হরেক রকমের বাহারি পিঠা প্রদর্শিত হয়। সন্দেশ পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, অনেক রকম পিঠা খেয়েছি। আনন্দমুখর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। সব ফ্রেন্ডরা মিলে এসেছি, আনন্দ করছি, ভালো লাগছে। ঢাকায় তো এভাবে দেখা যায় না, তো ভালোই লাগছে সব মিলিয়ে। শীতের দিনে শীতের একটা আমেজ, এর মধ্যে পিঠা উৎসব, এত ভালো লাগারই একটা বিষয়, আসলে খুব ভালো লাগছে। এসএসসি 2007 ও এইচএসসি 2009 ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন এই পিঠা উৎসবের আয়োজন করে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে দিনাজপুরেও শুরু হয়েছে 3 দিন ব্যাপী পিঠা উৎসব। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে হাজির হয়েছেন কারিগররা। বিকেল থেকেই শুরু হয় স্টলগুলোতে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। হরেক রকমের পিঠাপুলি ও মুখরোচক খাবারের সমাহার নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। এখানে মিলছে ভাপা, চিতই, পানি পিঠা, ছানার লবঙ্গ, মিষ্টি পোয়া, সরভাজা সহ নানা সুস্বাদু খাবার। দূর দূরান্ত থেকে তা দেখতে আসছেন নারী পুরুষ সহ সব বয়সের মানুষ। পিঠা উৎসবে আসছি, খুব ভালো লাগতেছে। আমি অনেক ধরনের পিঠা খেয়েছি আর অনেক ধরনের পিঠা দেখেছি, অনেক এনজয় করেছি। পিঠা উৎসবে প্রতিভা তুলে ধরার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পেয়ে খুশি নারী উদ্যোক্তারা। দিন দিন পিঠার স্বাদ হারিয়ে ফেলছিলাম, তো সেই কারণেই নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের এই পিঠা উৎসব করা। পিঠা হচ্ছে এটা আমার শখ, রান্না, সেখান থেকেই এই মেলাতে অংশগ্রহণ করেছি। 22,000 নারী সদস্যের অনলাইন ফেসবুক গ্রুপ গার্লস অফ হেভেন আয়োজিত এ পিঠা উৎসবে স্থান পেয়েছে 23টি স্টল। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। সময় সংবাদ, দিনাজপুর। ঠাকুরগাঁয়ে পাইকারি সবজির বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, বেড়েছে কেনাবেচাও। বাড়তি দামে বেশিরভাগ সবজি কেনাবেচা হলেও কম দামে বিক্রি হচ্ছে আলু ও মূলা। বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কেজি দরে। সবজির বাজারের খবর জানাতে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল। ধন্যবাদ জেনিফার আপনাকে। উত্তরের এই জেলা ঠাকুরগাঁয়ে আপনি জানেন যে বরাবরই শীতের কিন্তু প্রকোপ পড়ে, ঠিক তেমনটাই কিন্তু আজকে লক্ষ্য করছি যে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং ঘন কুয়াশা, যে সেই ঘন কুয়াশায় পথঘাট ঢেকে পড়েছে। তবে আমরা আজকে যেই সবজির বাজার, সেই সবজি বাজার নিয়ে আমরা আপনাকে জানাতে চাই। তবে ঠাকুরগাঁয়ের যে সবজির বাজারে পর্যাপ্ত পরিমাণের সব রকম সবজি সরবরাহ হয়, তেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে ঘন কুয়াশার কারণে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি বিভিন্ন প্রান্ত থেকে এই সবজির বাজারে নিয়ে আসেন, তা কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। তারপরেও কিন্তু প্রচুর পরিমাণের সবজি, যে সমারোহ, সেই সবজি কিন্তু আসতে শুরু করেছে বিভিন্ন যানবাহন করে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁয়ের যেই প্রান্তিক কৃষকরা রয়েছে, তাদের যে উৎপাদিত সবজি, ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, বরবটি, টমেটো এবং সব ধরনের সবজি কিন্তু এই বাজারে আসে। তবে আমরা এই বাজারের যেই বর্তমান যে দর, সেই দর যদি আপনাকে একটু বলি, যে আজকের দর হলো
আলু একটু কম দামে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 6 থেকে 14 টাকা প্রকার ভেদে কেজি দরে, এবং বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 20 টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে প্রকার ভেদে 22 থেকে 24 টাকা কেজি দরে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা। সিম বিক্রি হচ্ছে 12 থেকে 20 টাকা পর্যন্ত প্রকার ভেদে। টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। মূলা কিছুটা কম দামে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 15 থেকে 18 টাকা পর্যন্ত প্রতি পিস। তো এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু ঠাকুরগাঁয়ের যেই সবজির বাজার, সেই সবজির বাজারে কিন্তু বেচাকেনা চলছে। আমরা কথা বলেছিলাম যে প্রান্তিক যারা কৃষকরা রয়েছে তাদের সাথে, তারা যেই বিষয়টি বলছেন যে বর্তমান বাজারে যেই সব রকম সবজির দাম তুলনামূলকভাবে কিছুটা দাম পেলেও তারা কিন্তু বর্তমান বাজারে আলু এবং মূলার দাম তেমনভাবে পাচ্ছে না। সেই কারণে কৃষকের যে উৎপাদিত খরচ তা কিন্তু উঠছে না বলে আমাদেরকে অভিযোগ করছেন। এবং একই সাথে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে সবজির বাজারের যে দাম, সেই সবজির পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে গিয়ে এটি কিন্তু 5 থেকে 6 টাকা বেড়ে তারা কিন্তু বিক্রি করছে। এই অবস্থাতে যারা এই সাধারণ ক্রেতারা আছে তারা কিন্তু বলছেন যে প্রশাসনের যে বাজার মনিটরিং রয়েছে তা কিন্তু মনিটরিং করলে এই পাইকারি বাজারের তুলনায় হয়তো 2-1 টাকা বেশি দরে খুচরা বাজারে বিক্রি হবে, তাহলে কিন্তু ক্রেতাদের নাগালে থাকবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আমরা বরাবরের মতো এবারও লক্ষ্য করছি যে বর্তমান যে শীতে যেভাবে সবজির সরবরাহ বাড়ে, এই পাইকারি বাজারে কিন্তু সবজির সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এবং দূর দূরান্তর যারা পাইকাররা রয়েছে তারা কিন্তু এই পাইকারি বাজারে আসছেন এবং সবজি কেনাবেচা করে তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জেলাগুলোতে সরবরাহ করছেন। এবং এখানকার যেহেতু সবজি মোটামুটি বিষমুক্ত, সেই কারণেই কিন্তু এখানকার সবজির চাহিদাও রয়েছে প্রচুর। তাই একদম মাঠ থেকে সবজি ক্রয় পর্যন্ত এবং পাইকারি বাজারে এসেও কিন্তু ব্যবসায়ীরা তাদের পছন্দের সবজিগুলো দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য ক্রয় করছেন। তবে আমরা যেটি লক্ষ্য করছি যে এক সপ্তাহের ব্যবধানে বাজারের যে তারতম্য বা বেচাকেনা, যেরকম আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে 2-1 টাকা উঠানামা করছে, তবে সব রকম সবজি কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। তবে শুধুমাত্র আলু এবং মূলা ছাড়া সব ধরনের সবজি কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা কথা বলছিলাম যে এখানকার যে বাজারের যে কেনাবেচা, কী ধরনের কেনাবেচা হচ্ছে, তারা ব্যবসায়ীরা বলছেন যে এখানে যে ধরনের সবজি সরবরাহ হচ্ছে এবং সবজি যেভাবে আসছে, সে কারণে কিন্তু প্রতিদিন এই বাজার থেকে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত সবজি কেনাবেচা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আমরা কৃষকদের সাথেও কথা বলেছিলাম, তারা ওই একটি কথাই বলছেন। তারা বলছেন যে বর্তমানে যে বাজার দর সবজির, সেভাবে তা কিন্তু সবজি কেনাবেচায় তারা মোটামুটি খুশি। তবে আলু এবং মূলা যেই দাম পাচ্ছে, সেই দামে কিন্তু তারা সেইভাবে লোকসান কাটিয়ে উঠতে পারছে না। তবে নতুন আলু বাজারে পর্যাপ্ত আসার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে এই কৃষির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তবে আমরা সর্বোপরি বিষয় যেটি লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলার যারা প্রান্তিক কৃষকরা রয়েছেন, যারা এই সবজি উৎপাদন করেন, তারা কিন্তু প্রতিদিনই এই সবজি নিয়ে আসেন এই পাইকারি বাজারে, এবং এখান থেকেই কিন্তু তারা বিক্রি করে অর্থ উপার্জন করেন। এবং এখানে প্রতিদিন যে ব্যবসায়ীরা আছেন, দূর দূরান্তর ব্যবসায়ীরা বা স্থানীয় ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু প্রতিদিন এই বাজার থেকেই সবজি ক্রয় করেন এবং সবজি ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় তারা প্রেরণ করেন। তবে এই সবজির বাজার থেকে প্রতিদিন যেভাবে কেনাবেচা হচ্ছে তা আমরা কিছু জানিয়েছি আপনাদেরকে। সেটি হচ্ছে 15 থেকে 20 লাখ পর্যন্ত কেনাবেচা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এখন যে পরিমাণ সবজি বাজারে সরবরাহ হচ্ছে, এই সবজি সরবরাহ দেখে আমরা যেটি
মোটামুটি বলতে পারি যে এই সবজির সরবরাহ কিন্তু পর্যাপ্ত থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবশেষ। ঠাকুরগাঁও থেকে সবজির বাজারে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। রাজশাহীর নওদাপাড়া বাজার এলাকায় মাছের আড়তে চলছে জমজমাট বেচাকেনা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহীর নওদাপাড়া আমচত্বর যে মাছের আড়তটি রয়েছে, প্রতিদিন ভোরের আলো ফোটার পর থেকেই সেখানে মাছের বেচাকেনা শুরু হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যেসব পুকুর চাষিরা ছিলেন তাদের পুকুরের মাছ ধরে এনে এখানে জড়ো হয়েছেন এবং একে একে সেগুলো কিন্তু হাঁক ডাকের মাধ্যমে তারা বেচাকেনা করছেন। অনেকে এখনও তাদের মাছ তাদের গাড়ি থেকে নামাতে পারেনি। আপনারা দেখছেন যে পুকুর থেকে এভাবেই আসলে গাড়িগুলোতে মাছগুলো তাজাই সংরক্ষণ করা হয় এবং এখানে কিন্তু এই তাজা মাছই বিক্রি হয়, কারণ বাজারে তাজা মাছের চাহিদাটা বেশি এবং দামও কিন্তু ভালো পাওয়া যায়। এই কারণেই কিন্তু এমনটা করা হয়। আপনারা দেখছেন যে এখানে ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এটি কিন্তু এই আড়তের প্রতিদিনের চিত্র। পাশাপাশি এই যে এমন হাউসে কিন্তু পানি দিয়ে এই মাছগুলোকে তাজায় জিয়ে রাখা হয়। আপনাদের সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি নওদাপাড়া এই মাছের আড়ত থেকে। এখানকার যারা আড়তদার আছেন তারা বলছেন যে এখানে আসলে শীতের কারণে এখন কিছুটা আমদানি মাছের কমেছে, কিন্তু তারপরে যে বেচা কেনা সেটি কিন্তু প্রতিদিনের মতোই রয়েছে। এখানে প্রতিদিন গড়ে প্রায় 40 থেকে 50 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। স্থানীয় যে চাহিদা রয়েছে সেই স্থানীয় চাহিদা পূরণ করে এই অঞ্চলের যে মাছ সেটি কিন্তু ট্রাক যোগে দেশের নানা প্রান্তে চলে যায়, সেখানেও বিক্রি হয়। প্রায় 200 ফেরি ব্যবসায়ী আছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ফেরি করে এই রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় তারা মাছ বিক্রি করে থাকেন এবং এভাবেই কিন্তু তাদের জীবন জীবিকা চলে, এমনটা আমরা এখানে জানি। এবং তারা যেটি বলেন যে প্রতিদিনের চিত্র তাদের সকালে এসে এখান থেকে তাদের হাঁক ডাকের মাধ্যমে মাছ কেনা বেচার মাধ্যমে মাছ কেনার মাধ্যমে সেগুলো পরবর্তীতে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সেগুলো তারা বিক্রি করে থাকেন। আপনারা দেখছেন যে মাছ হাঁক ডাকের সেই বিষয় ব্যবস্থা চলছে। পাশাপাশি পুকুর চাষি যারা আছেন তারা বলছেন যে এখন আসলে যখন আমদানি মাছের কম থাকে কিছুটা, তখন তারা কিন্তু দাম ভালো পেয়ে থাকেন এবং আমদানি যখন বেশি হয় তখন কিন্তু মাছের যে কাঙ্ক্ষিত দাম সেটি পাওয়া যায় না। তবে এখন শীতে যেহেতু কিছুটা হলেও মাছের আমদানি বাজারে কম আছে, কারণ এই সময় আসলে জেলেরা কিছুটা হলেও মাছ কম ধরছে পুকুর থেকে বা নদী নালা খালবিল থেকে, যে কারণে এবার মাছের আমদানি যখন কম থাকছে তখন তারা ভালো দাম পাচ্ছেন। এখানে যে শুধু পুকুরের মাছই বিক্রি করা হচ্ছে বিষয়টি এরকম নয়। এখানে আসলে নদী নালা খালবিল থেকেও যে কিছু মাছ এখানে কিন্তু ওঠে এবং সেগুলো এখানে বেচা কেনা হয়ে থাকে। বিশেষ করে ট্যাংরা, পুঁটি, কই, শোল, বোয়াল মাছ কিন্তু এখানে পাওয়া যায় এবং সেগুলোর দামও কিন্তু সাধ্যের মধ্যে, এমনটা আসলে বিক্রেতারা এবং ক্রেতারা বলেন। এখানে কিছু কিছু ক্রেতা যারা সকালে এখানে ঘুরতে এসেও কিন্তু অনেকে মাছ কেনেন, কারণ পরিবার পরিজনের জন্য যখন মাছ লাগে তখন এখান থেকে মাছ অনেকেই কিনে কিন্তু ব্যাপক সুবিধা পান এবং দামে কম থাকার কারণে তাদেরও অনেক বেশি পড়তে হয়। আপনারা দেখছেন যে এখানে নানা ধরনের মাছের আসলে এখানে সমারোহ রয়েছে, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, সিলভার কাপ, ব্রিগেড, বাঁশপাতালি সহ নানা ধরনের ছোট মাছও এখানে উঠেছে। তবে পর্যায়ক্রমে সেগুলো হাঁক ডাক হয় এবং পর্যায়ক্রমে সেগুলোর বেচা কেনা হয়। প্রতিটি আড়তেই কিন্তু বেচা কেনায় মুখর হয়ে আছে এবং আড়তদাররা এখন ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ভোরের আলো ফোটার পর থেকে তাদের এই কর্মযজ্ঞটি শুরু হয় এবং প্রায়
2 থেকে আড়াই ঘন্টা তাদের এই কর্মযজ্ঞ চলে এখানে। আমরা আরও বেশ কিছু আড়ত সামনে দেখছি, প্রতিটি আড়তেরই কিন্তু কোনো না কোনো মাছ এখানে নিয়ে আসা হচ্ছে এবং তা হাঁকডাকের মাধ্যমে কিন্তু বেচা কেনা চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করবো, এখানে কিছু জাটকা ইলিশ মাছ বাজারে উঠেছে, অল্প কিছু জাটকা ইলিশ মাছ, তবে এগুলোর বেচা কেনা এখনো হয়নি, সেগুলো বেচা কেনার জন্য সিরিয়াল ধরা হচ্ছে। পাশাপাশি আমরা প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছ বাজারে দেখছি। পাঙ্গাস মাছগুলোকে তাজা জিয়ে রেখে সেগুলো বিক্রির জন্য তোলা হচ্ছে আড়তগুলোতে। সব মিলিয়ে আসলে যদি বলা যায় এই আড়তে কিন্তু প্রতিদিন কমপক্ষে 40 লাখ টাকার মাছের যে বেচা কেনা সেটি কিন্তু আমরা দেখতে পাই এবং এখানে মাছ বেচা কেনায় কর্মব্যস্ত সময় পার করছেন এখানকার আড়তদাররা। এবং আপনাদের যেটা বলছি যে আসলে এখানে আসলে অনেক মানুষের জীবন জীবিকা চলে এখান থেকে মাছ কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করে। তো এই ছিল আসলে আমার কাছে এই আমচত্বর থেকে মাছের আড়তের সর্বশেষ। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজশাহী থেকে মাছের আড়তে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। এদিকে সাকিবের সঙ্গে একমত পোষণ করেছেন মাশরাফি বিন মুর্তজা, তবে সিনিয়রদের অপরিহার্যতা বাংলাদেশ দলে এখনই কমে গেছে বলে মনে করেন না তিনি। ক্রাইস্টচার্চ টেস্টের আগে জয় নিয়ে ভেবে মমিনুল বাহিনীকে প্রত্যাশার চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। বিপিএলে খেললেও জাতীয় দলের ফেরা নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই বলেও মন্তব্য মাশরাফির। দলের 2 সিনিয়র ক্রিকেটার তামিম সাকিব যাননি নিউজিল্যান্ডে, রিয়াদ অবসর নিয়েছেন টেস্ট থেকেই। তথাকথিত পঞ্চপাণ্ডবের 4 জনকে ছাড়াই কিউই দুর্গ জয় তাই বিশেষ কিছু বাংলাদেশের ক্রিকেটের জন্য। তবে বিষয়টা নিয়ে যতক্ষণ ক্রিকেটীয় আলোচনা হচ্ছে ততক্ষণ সেটা স্বাভাবিক, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পাণ্ডববিহীন তাণ্ডব বলে সিনিয়রদের ছোট করার যে মহোৎসব চলছে তার সঙ্গে কোনোভাবেই একমত নন মাশরাফি। জুনিয়রদের দায়িত্ব নেয়ার মানসিকতাকে প্রশংসা করলেও সিনিয়রদের গুরুত্বহীন করে দেওয়ার আলোচনাটাকে অন্তঃশ্বাস শূন্য বলে দাবি করলেন সাবেক অধিনায়ক। এক ম্যাচ আমরা জিতেছি বলে সাকিবের গুরুত্ব কম, এটা যারা ভাবছে সেটাও যেমন ভুল ভাবছে। আবার যদি কেউ ভেবে থাকতো যে কারো জন্য এই বাংলাদেশ টিম থেমে থাকবে না, সেটাও ঠিক। মানে বাংলাদেশ ক্রিকেট তো চলতেই থাকবে, একটা সময় না একটা সময় সাকিব তামিম সবাই রিটায়ার করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সো এটার কম্বিনেশন সাকিবকে ছাড়া এখনও বাংলাদেশ, সাকিব এখন যদি যুক্ত হয় টিমের সাথে, টিমের স্ট্রেন্থ আরও বাড়বে। মাউন্ট মঙ্গানুই পর্ব শেষ হতেই শুরু হয়েছে জয়ের কৃতিত্ব দখলের এক অপচেষ্টা। কার কত অবদান সেই আলোচনার ঝড় উঠেছে গণ এবং যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টাকে আমলে না নিয়ে মুমিনুল বাহিনীকে ক্রাইস্টচার্চ টেস্ট উপভোগের মন্ত্র দিলেন ম্যাশ। বাংলাদেশ জিতেছে বলে সবাই এখন বিভিন্ন কথা শুরু করেছে, তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে। আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের, এখন অনেকে অ্যাচিভমেন্ট নিতে চাইলে হবে না। সো আমি মনে করি না প্লেয়ারদের আমরা কে কোথায় কি চিন্তা করছি এই চিন্তা করে যে মাঠে ক্রিকেট খেলতে হবে। এক্সপেকটেশন লো রাখেন, আমি নিশ্চিত আপনারাও নিশ্চিত যে ওরা ওদের সেরাটাই দিবে। দল নিয়ে অসংখ্য কথার ভিড়ে নিজের ক্যারিয়ার নিয়েও প্রশ্ন ছিল ম্যাশের কাছে, যদিও সেখানে নাকি কোনো চ্যালেঞ্জই অনুভব করেন না এই ফাইটার ক্রিকেটার। না, কোনো চ্যালেঞ্জ আমার নাই, এনজয় করি ক্রিকেট, খেলতে যাচ্ছি, দেখা যাবে। ব্যাক পেইনের কারণে আপাতত বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে খেলবেন না মাশরাফি বিন মুর্তজা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল থেকে কেন বাদ পড়েছেন তার কোনো কারণ জানা নেই রুবেল হোসেনের। এ নিয়ে আক্ষেপ আছে এই পেসারের। তবে এখনই হাল ছেড়ে দিতে নারাজ এই পেসার, নিজের ওপর বিশ্বাস আছে। বিপিএল আর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই আবারও জাতীয় দলে ফিরতে চান। বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় 8 মাস আগে। এরপরও তিনি অনেক বাংলাদেশ যে সিরিজগুলো খেলেছে সেই সিরিজগুলোর দলে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি। আমরা জানতে চাইব কেন তিনি দলে ছিলেন না, এটা তার মুখ থেকে জানবো। আমাদের সঙ্গে আছেন পেসার রুবেল হোসেন। রুবেল ভাই, লাস্ট আপনি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডে, এরপর বাংলাদেশ যতগুলো সিরিজ খেলেছে অলমোস্ট সবগুলো সিরিজের স্কোয়াডে আপনি ছিলেন, কিন্তু আপনি খেলেননি। হয়তো বা টিম ম্যানেজমেন্ট বলেছে কম্বিনেশনের কারণে বা এরকম কিছু একটা, তার একটা ব্যাখ্যা নিশ্চয়ই আপনাকে দিয়েছে, বাট রিয়েল রিজনটা কি? না, আসলে এই ধরনের কোনো ব্যাখ্যা আমাকে দেওয়া হয় নাই। আর যেহেতু এখানে একটাই বলা হয়েছে টিম কম্বিনেশনের কারণেই আসলে আমি বেস্ট 11-এ আমি সুযোগ পাইনি।
এইটাই আর কি নর্মালি এটা নিয়ে আমি আর কোনো কিছু বলি নাই। এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে বা আপনি অ্যাকচুয়ালি কি ভাবছেন আপনার নিজের ক্যারিয়ারের কথা যদি বলি? আক্ষেপ তো স্বাভাবিক, কষ্ট তো লাগবেই। আপনার একটা ম্যাচ সুযোগ পেলেও তো পেতে পারতাম, তাই না? তো এরকমের সিচুয়েশনও ছিল, তো অবশ্যই নিজের কাছে তো কষ্ট লাগবেই, কারণ আলটিমেটলি এই জায়গায় তো ন্যাশনাল টিমে তো সবাই খেলতে চায়, তাই না? আর আমি অবশ্যই 12 বছর ন্যাশনাল টিমের সার্ভিস দিতেছি, তাই না? অবশ্যই নিজের কাছে তো কষ্ট লাগবে, খারাপ লাগবে, অনেক কিছু, কারণ আমার ফ্যামিলিও তো ক্রিকেট আমার খেলা দেখার জন্য টিভির সামনে বসে থাকে। একটা কম্পিটিশন বেড়েছে, নতুন বোলার আসছে, অনেকেই আসছে, পেস বোলার স্পেশালি। আপনি নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য কী টাইপের কাজ করেছেন কোচের সঙ্গে? ওটিস গিবসন কতটুকু আপনাকে উনি হেল্প করেছেন? না, আমি আমার বোলিংয়ের ইমপ্রুভনেস নিয়ে আমি চেষ্টা করতেছি, আমার ফিটনেস নিয়ে আমি যাতে আরও অনেক দিন ক্রিকেট খেলতে পারি, এইটাই আর কি। আর ওটিসের সাথে আমার সবসময়, যখন আমি টিমের সাথে ছিলাম, ওটিসের সাথে আমার কথা হয়, বোলিং নিয়েও আমাকে হেল্প করে, অবশ্যই এইটাই আর কি। আর যেহেতু আপনি যেটা বললেন, সামনে আরও অনেক খেলাধুলা আছে, আমাদের ওইখানে আরও পারফর্ম করার সুযোগ আছে। আমি যদি ভালো করতে পারি, ইনশাল্লাহ সামনে আবার আমাকে যারা সিলেকশন কমিটিতে আছে তারা আমাকে বিবেচনা করবে, এটাই। সম্প্রতি আমরা যেটা দেখেছি, গত কয়েক মাস আপনি ফেসবুকে কিছু স্ট্যাটাস দিয়েছেন, জাতীয় ফল কাঁঠাল এবং তেল দিয়ে খেতে, এবং এরকম আরও অনেক কিছু আছে যে মানুষকে ঠকালে ঠকবে। রিজনটা কি ছিল, মানে কাকে ইঙ্গিত করে বলেছেন? না, আমি কাউকে ইঙ্গিত করে বলি নাই, মানে আমাদের সমাজের দিকে আমি ইঙ্গিত করে বলছি কথাগুলো। যেহেতু কথাগুলো আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন কথাগুলো আমি কোন ধাজে কাকে আমি ইঙ্গিত করছি। আমি মেইনলি আমাদের চারদিকে যে সমাজ, সেই সমাজকে আমি ইঙ্গিত করছি। আমি কারো ইন্টেনশনালি আমি কাউকে কোনো ইঙ্গিত করি নাই। লাস্ট কয়েকটা ট্যুরের সঙ্গে ছিলেন, আপনি খেলেননি, তার মানে তাদের টিম ম্যানেজমেন্ট, কোচ বা নির্বাচকদের প্ল্যানিংয়ের মধ্যে আপনি নিশ্চয়ই নেই, এটা তারা আকার ইঙ্গিতে আপনাকে বুঝিয়ে দিয়েছে, হয়তো আপনাকে সরাসরি বাদ দিতে তারা পারেনি। সেক্ষেত্রে আপনার ফিউচার প্ল্যানিংটা কি করতে চাচ্ছেন? নর্মালি আমার প্ল্যান হচ্ছে বিপিএল আমাকে ভালো করতে হবে, যেহেতু এখানে ওডিআই ক্যাপ্টেন আছে, টি20 ক্যাপ্টেন আমাদের টিমে আছে, তো অবশ্যই তারাও আমাদের টিমের সাথে আছে, তারাও দেখবে জিনিসটা, তাই না? আর আমি এমন তো না যে আমার বোলিংয়ের পেজ 110-এ চলে আসছে যে আমি খেলতে পারবো না বেশি দিন, তাই না? এমনও না। আমি আমার নিজের উপর আমার বিলিভনেসটা অনেক বেশি, আমি বিশ্বাস রাখি আমি এখনও বাংলাদেশ টিমে এখনও আমি অনেক দিন সার্ভিস দিতে পারবো, এই বিশ্বাসটা আমার উপরে আছে। তো এইটা যারা সিলেকশন কমিটি আছে তাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে। আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে নিজের পারফরমেন্স দিয়ে আপনি ন্যাশনাল টিম আবারও কামব্যাক করবেন। দর্শক, আমরা কথা বলছিলাম রুবেল হোসেনের সঙ্গে, তিনি 8 মাস দলের সঙ্গে বিভিন্ন ট্যুরের সঙ্গে ছিল, কিন্তু কেন তাকে নেওয়া হয়নি এটা কখনো বিসিবি নির্বাচকরাও কোনো ব্যাখ্যা দেননি, কোচও কোনো ব্যাখ্যা দেননি যে কেন তাকে নেওয়া হচ্ছে না। সবসময় একটা কম্বিনেশনের একটা অজুহাত দাঁড় করিয়েছেন। ডেফিনেটলি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দল যখন আসবে সামনে, আমরা জানি যে নির্বাচক প্যানেলকে নিয়ে নতুন করে ভাবা হবে, তখন নতুন যদি কিছু চেঞ্জেস আসে, ডেফিনেটলি আমরা চাইবো যে রুবেল হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যারা দীর্ঘদিন সার্ভ করছেন, তারা নিজেদের পারফরমেন্স দিয়ে নিজেদের প্রমাণ করে আবারও ন্যাশনাল টিমে কামব্যাক করবেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে হচ্ছে না মেয়েদের সিনিয়র সাফ, সে সময় এশিয়ান গেমস থাকায় অগাস্টে এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্ট। দিনক্ষণও চূড়ান্ত, 12 থেকে 24 অগাস্ট নেপালে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর, নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সব ঠিক থাকলে এই বছর সাফের 5টি আসর অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কায় হবে ছেলেদের 2টি বয়স ভিত্তিক আসর, আর মেয়েদের সিনিয়র সাফ ছাড়াও অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 18 সাফ চ্যাম্পিয়নশিপ হবে 2022-এ। সাফ আসলেই যেন ফুটবল উন্মাদনা শুরু হয় বাঙালির। 2003 আর 2005 সাফের সুখস্মৃতি ফুটবল মজিদের নিয়ে যায় অতীতে। বিশ্বকাপ এখনও দূরের বাতিঘর। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বই বাংলাদেশের জন্য বড় অর্জন, হোক না সেটা বয়স ভিত্তিক কিংবা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট। 2022 ফুটবল প্রেমীদের জন্য যেন চাঁদের হাট। এক ক্যালেন্ডার ইয়ারে 5টি সাফ উপভোগ করতে যাচ্ছে দর্শক। মার্চে ভারতে মেয়েদের অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট দিয়ে যার শুরু, এরপর জুলাইয়ে ছেলেদের অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট। সেপ্টেম্বরের 5 থেকে 16 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় বসবে ছেলেদের অনূর্ধ্ব 17 আসর। বাকি দুটো আসর মেয়েদের, একটি সিনিয়র সাফ, অপরটি এখনও তারিখ ঠিক না হওয়া অনূর্ধ্ব 15 আসর। আন্ডার 17 বয়েজের আমরা ডেটটা আগে ছিল আগস্টে, অ্যান্ড এটা একটু চেঞ্জ করে এটা এখন নিয়ে গেছি আমরা 5 থেকে 16 সেপ্টেম্বর, এবং সেটা হবে হলো শ্রীলঙ্কাতে হবে, এটা কনফার্ম। আমাদের আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, যেটা ফেব্রুয়ারিতে, যেটা পোস্টপোন হয়েছে।
সেটা বাংলাদেশ করবে, বাংলাদেশ উইল হোস্ট ইট। কেবল একটি আসরের তারিখে এসেছে পরিবর্তন। সেপ্টেম্বরে হবার কথা ছিল মেয়েদের সিনিয়র সাফ, ঠিক সেই সময়ে এশিয়ান গেমস থাকায় আগস্টে এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্ট। 12 আগস্ট থেকে 24 আগস্ট নেপালে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। 15 থেকে 25 সেপ্টেম্বর হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে আমরা জানি যেটা ইন্ডিয়া, বাংলাদেশও যেতে পারে, নেপাল, এই মুভমেন্টস টিমগুলো পার্টিসিপেট করে থাকে এবং তাতে ক্ল্যাশ করে যাচ্ছে। এই জন্য আমরা নেপালকে একটা প্রপোজ করেছি, একটা অল্টারনেটিভ ডেট, যেটা হচ্ছে 12 থেকে 24 আগস্ট। করোনার তীব্রতা না বাড়লে যথাসময়ে সব আসর মাঠে গড়ানো নিয়ে আশাবাদী আয়োজকরা। এসবের মাঝেই এপ্রিলে শুরু হবে সাফ নির্বাচনের ডামাডোল। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের বালাসুরে বিক্রমপুর জাদুঘর দেখতে প্রতিদিনই ভিড় করেন দূর দূরান্তের মানুষ। নানা রকমের নৌকা নিয়েও রয়েছে দেশের প্রথম নৌকা জাদুঘর। বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস তথা সুপ্রাচীন ঐতিহ্যের নানা নির্দেশন স্থান পেয়েছে জাদুঘরটিতে। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জেনিফার, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের বিক্রমপুরের যে ঐতিহ্য এবং এখানকার নানা রকম কৃষ্টি, স্থাপত্য সব কিছুর কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং সেসব ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে এই জাদুঘরটি হয়েছে সেটি কিন্তু 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন এবং এখানে কিন্তু এরপর থেকেই যে দর্শনার্থীদের ভিড় সেটি লেগেই আছে এবং আস্তে আস্তে কিন্তু এগুলো বাড়ছে। আপনারা দেখছেন যে এই জাদুঘরে যে একটি নৌকা রয়েছে এটি কিন্তু একেবারে কাঠ থেকে খোদাই করা নৌকা। এটি সেই অতীশ দীপঙ্করের জন্মভিটা যে বজ্রযোগিনী তার কাছাকাছি এলাকা পুকুরপাড়া থেকে কিন্তু এটি পাওয়া গেছে এবং এটি প্রায় 100 বছর আগের একটি কোষা নৌকা এবং এরকম যে নানা রকম পুরাকীর্তি কিন্তু এখানে স্থান পেয়েছে। এই পর্যন্ত 301টি পুরাকীর্তি কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। এইসব পুরাকীর্তির মধ্যে কিন্তু কলের গান থেকে শুরু করে প্রাচীন আমলের নানা কিছু আপনারা দেখছেন যে সেই সময়কার যে সিন্দুক, সেই সময়কার যে নানা রকম যে জিনিসপত্র যেগুলো ব্যবহার্য জিনিস ছাড়াও কিন্তু এখানকার যে ঐতিহ্য সেগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে এবং সেগুলো দেখতেই কিন্তু প্রতিদিন দর্শনার্থীরা আছেন এবং এখানকার যে এই বিক্রমপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক শাহজাহান মিয়া জানিয়েছেন যে এখানে কিন্তু প্রতিদিন গড়ে এখন 60 জনের মতো দর্শনার্থী আসেন আর শুক্র শনিবার এই সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তবে এই রাজধানী ঢাকা থেকে 40 কিলোমিটার দূরের এই বালাসুর এলাকায় যে এই জাদুঘরটি হয়েছে এটি কিন্তু রাজা যদুনাথ রায়ের বাড়িতেই হয়েছে এবং এই বাড়িটিও নানা কারণে ঐতিহ্যবাহী এবং এই বাড়িটি কিন্তু একেবারে প্রাচীন আমলে এখানে বিদ্যুৎ উৎপাদন হতো, এখানে কলকাতা থেকে জাহাজ এসে ভিড়ত এবং সেসব নিদর্শনও কিন্তু এখানে রয়েছে এবং চমৎকার কয়েকটি দিঘি রয়েছে। সেখানে কিন্তু এখানে বাংলাদেশের প্রথম নৌকা জাদুঘর করবার চেষ্টা করা হয়েছে এবং সেখানে কিন্তু ডিঙ্গি নৌকা, সাম্পান, কোষা নৌকা, ক্যারাই নৌকা এরকম নানা রকম নৌকা এর মধ্যে স্থান পেয়েছে এবং আপনারা দেখছেন যে এই জাদুঘরে প্রদর্শিত পোড়ামাটির ক্ষুদ্রাকৃতির মৃৎপাত্র এগুলো কিন্তু মাটির নিচ থেকেই উৎখননের পর বেরিয়ে এসেছে এবং এই মূর্তির ভগ্নাংশ যেগুলো ব্ল্যাক ব্লাস্ট আপনি দেখছেন সেই মূর্তির ভগ্নাংশ বেলে পাথরের এবং নানা রকম যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে এবং এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন যে এই সংখ্যাটি 301 হলেও অনেক দুর্লভ জিনিস কিন্তু এখানে রয়েছে এবং আপনারা জানেন যে জাতীয় জাদুঘর যেটি রয়েছে সেখানেও কিন্তু অধিকাংশ এই কোষ্ঠী পাথরের মূর্তি কিন্তু এই বিক্রমপুর এলাকা থেকে উদ্ধার করা এবং সেখানে নানা রকম প্রাচীন নিদর্শন রয়েছে সেগুলো কিন্তু বিক্রমপুরে নতুনভাবে জাদুঘর হওয়ার পর সেখান থেকে অনেক কিছু এখানে নিয়ে আসবার ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কিন্তু এই যে জাদুঘরটি সেটি কিন্তু পরিচালনা করছেন এবং এখানকার অনেক কীর্তিমান মানুষ যারা আছেন তাদের জীবন আদর্শ নিয়েও কিন্তু এখানে নানা রকম প্রদর্শনী রয়েছে এই অঞ্চলের নানা রকম পুস্তক সহ হরেক রকমের সামগ্রী। তো এই ছিল বিক্রমপুর জাদুঘরের সবশেষ। জেনিফার। মুন্সিগঞ্জের বিক্রমপুর জাদুঘর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
2022 হবে অবকাঠামো উন্নয়নের মাইলফলক অর্জনের বছর। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 13 বছরে শাসন আমলে দুর্বার গতিতে উন্নয়ন হলেও থেমে নেই ষড়যন্ত্র। ঢাকায় মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনে ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসেছে এক্সেলেটরও। চট্টগ্রামে প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পে নকশা জটিলতার শঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।